আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো ডায়াবেটিস নিয়ে। বর্তমানে সারা বিশ্বে প্রায় 560 মিলিয়ন মানুষ অর্থাৎ 56 কোটি মানুষ এই ডায়াবেটিস রোগে আক্রান্ত এবং দিন দিন এই সংখ্যা বাড়তেছে এবং ভয়ঙ্কর তথ্য হলো বাংলাদেশ এই ডায়াবেটিস রোগীর সংখ্যা অনুসারে 10তম স্থানে অবস্থান করতেছে। এটা শুধু একটা রোগ না, এটা আমাদের শরীরকে ধীরে ধীরে একদম নিঃশেষ করে ফেলে। তাই ডায়াবেটিস সম্পর্কে সবার জানা থাকা অনেক জরুরি এবং সেই লক্ষ্যে ব্রেকডাউন ভিডিও করতেছি আমি। যারা ডায়াবেটিস সম্পর্কে তেমন কিছুই জানে না তারাও এই ভিডিও দেখার মাধ্যমে জানতে পারবে ডায়াবেটিস কি, ডায়াবেটিস কত প্রকার এবং কিভাবে হয়, কেন হয়, সহজেই কিভাবে মুক্তি পাওয়া যায়। প্রথমে আসে ডায়াবেটিস কি। ডায়াবেটিস একটি মেটাবলিক ডিসঅর্ডার ডিজিজ, অর্থাৎ এটি একটি বিপাকজনিত রোগ। আমাদের পেটের মধ্যে অবস্থিত পাতার মতো দেখতে একটি গ্রন্থি নাম অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয় এবং এই ইনসুলিনের কাজ হলো শরীরের রক্তের মধ্যে থাকা গ্লুকোজ অথবা চিনির মাত্রা নিয়ন্ত্রণ করা। আমরা যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো খাই, যেমন ভাত, বিরিয়ানি, পাউরুটি, মিষ্টি, বিস্কুট এবং অনেক সময় দেখা যায় বিকেলবেলা আনন্দ সহকারে বা আনন্দের জন্য সিঙ্গারা খাচ্ছি, পিৎজা খাচ্ছি, বার্গার খাচ্ছি বা যে কোনো ধরনের ফাস্টফুড আমরা ইনটেক করে থাকি। তারপরে চা ছাড়া তো আমাদের চলে না। চা বা কফির মধ্যে যখন আমরা দুধ এবং চিনি মিশিয়ে খাচ্ছি তো এটার কনসেন্ট্রেটেড কার্বোহাইড্রেট হয়ে যাচ্ছে বা কার্বোহাইড্রেটের আধিক্য থেকে যাচ্ছে। তারপরে দেখা যায় বাজারে এনার্জি ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক এগুলো অহরহ আমরা খুবই আনন্দের সাথে খেয়ে থাকি, কিন্তু এগুলো খাওয়ার পরে এগুলো ব্রেকডাউন হয়ে গ্লুকোজ হিসেবে রক্তের মধ্যে চলে আসে। তখন স্বাভাবিকভাবেই রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায় এবং এই গ্লুকোজ থেকে শক্তি উৎপাদন হয় এবং আমরা কাজ করার শক্তি এখান থেকে পেয়ে থাকি। এখন কোশ্চিন হলো, যে শক্তি উৎপাদন হয় এটা কোথায় হয়? এটা কোষের মধ্যে হয় বা সেলের মধ্যে হয়? এখন সমস্যা হলো এই রক্তের মধ্যে যে গ্লুকোজ আছে, শক্তি উৎপাদন হতে গেলে কি করতে হবে? কোষের মধ্যে বা কোষের ভিতরে ঢুকতে হবে, কিন্তু গ্লুকোজ একা একা কোষের মধ্যে বা কোষের ভিতরে যেতে পারে না। এর জন্য প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় ইনসুলিন নামক হরমোন নিঃসৃত হয়। সেই ইনসুলিন গ্লুকোজকে ক্যারি করে কোষের মধ্যে বা কোষের ভিতরে নিয়ে যায়। আমরা যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ভেহিকল বা যানবাহন ব্যবহার করে থাকি, বাস ব্যবহার করে থাকি, ট্যাক্সি ব্যবহার করে থাকি, সিএনজি ব্যবহার করে থাকি, বাইক ব্যবহার করে থাকি, পার্সোনাল কার ব্যবহার করে থাকি, মেট্রো রেল ব্যবহার করে থাকি, ঠিক তেমনি সেই যানবাহনের মতো বা ভেহিকলের মতো ইনসুলিন গ্লুকোজকে পিক আপ করে এবং কোষের মধ্যে নিয়ে যায়। তখন কোষ এনার্জি তৈরি করে, আমরা এনার্জি পেয়ে থাকি। যখন কোনো কারণে সেই প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় আর ইনসুলিন তৈরি করতে পারে না অথবা প্রয়োজনের তুলনায় কম ইনসুলিন তৈরি করে, যখন ইনসুলিন তৈরি করতে পারে না তখন গ্লুকোজ রক্তের মধ্যে থেকে যায়, রক্তের মধ্যে থেকে কোষের মধ্যে যেতে পারে না এবং যখন প্রয়োজনের তুলনায় কম তৈরি করতে পারে তখন রক্তের মধ্যে সবগুলো গ্লুকোজকে কোষের মধ্যে নিয়ে যেতে পারে না বা যতটুকু নিয়ে যেতে পারে তো নিয়ে গেল, বাকিগুলো ব্লাডের মধ্যেই থেকে গেল এবং সেখানে জমতে থাকে। তখন ব্লাডের মধ্যে গ্লুকোজের আধিক্য দেখা যায়, বেশি দেখা যায়। এমন অবস্থাকে আমরা ডায়াবেটিস বলে থাকি। আরো একটা ব্যাপার, গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার আছে, এটা সম্পর্কে জানতে হবে, এখন আমি বলবো। এবং এই প্যারামিটারের মধ্যে পৃথিবীর যতগুলো ডায়াবেটিস রোগী আছে এই প্যারামিটারের মধ্যে আসলে পড়ে থাকে বা এই প্যারামিটারের মধ্যেই আবদ্ধ এবং সেটা খুবই ইম্পর্টেন্ট। এটা না জানলে আসলে ডায়াবেটিস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করা সম্ভব না। এই দুইটা মানে একটা প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় ইনসুলিন উৎপন্ন করতে পারে না, আর একটা কম উৎপন্ন করতে পারে। আর একটা ক্ষেত্রে দেখা যায় যে সঠিক পরিমাণে ইনসুলিন উৎপন্ন করতে পারে এবং এই ইনসুলিন রক্তের মধ্যে গ্লুকোজকে পিক আপ করে এবং কোষের মধ্যে সে নিয়ে যায়। নিজের পরে কোষকে বলে যে এনার্জি নিয়ে আসছি, তো নিয়ে আসছি, তুমি এখন এনার্জিকে রিসিভ করো। এখন কোষের মধ্যে এনার্জি পরিপূর্ণ থাকায়, মানে আমরা কার্বোহাইড্রেট খেয়েছি বা এত এত খেয়েছি, প্রয়োজনের তুলনায় বেশি খেয়েছি বা যা খেয়েছি সেই পরিমাণ আমরা শক্তি খরচ করে নেই, কায়িক শ্রম করি নাই, কাজকর্ম করি নাই, ফিজিক্যাল অ্যাক্টিভিটি দেখাই নাই। এই কারণে আমাদের ইনটেকটা, আউটপুটটা কম হয়েছে, ইনটেকটা বেশি হয়েছে। এই জন্য কোষের মধ্যে শক্তি পরিপূর্ণ হয়ে গেছে এবং ওভারলোড হয়ে গেছে। 15-20 বছর ধরে সে এটা অ্যাডজাস্ট করার পরে সে এখন সিলিন্ডার করেছে। সে এখন বলতেছে যে আমি আর এনার্জি নিতে পারবো না। 10-12 বছর ধরে আমি এনার্জি ম্যানেজ করেছি, বাট এখন এত ওভারলোডেড হয়েছে, আমি আর পারতেছি না, আমি টায়ার্ড হয়ে গেছি, আমি আর নিতে পারবো না, আমি অলরেডি বিপদে আছি, তো তুমি কি করবে না করবে সেটা আমি জানি না। তখন সে ডোরটা ওপেন করে না, না ওপেন করার কারণে সে
রিসিভ না করার কারণে ইনসুলিনে কোষের ভিতরে নিয়ে যেতে পারে না, কোষ পর্যন্ত নিয়ে যেতে পারে, তার মানে ইনসুলিনের কমান্ডটা কোষটা শুনতেছে না। তখন রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি হতে থাকে বা বৃদ্ধি পেয়ে থাকে, কারণ যেহেতু এটা সেলের মধ্যে ঢুকতেছে না, সেগুলো পরিপূর্ণ হয়ে আছে, এনার্জিতে পরিপূর্ণ হয়ে আছে। এমন অবস্থাকেই বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে প্রায় 60 ধরনের মারাত্মক মেজর বা রোগের কারণ হয়ে থাকে। তবে একটা জিনিস এখানে ক্লিয়ার করে নেই, সেটা হলো এটা যে ইনসুলিন রেজিস্ট্যান্ট বলা হয়, আসলে বেচারা ইনসুলিনের জন্য আমার খুব দুঃখ হচ্ছে, মায়া হচ্ছে, কারণ বেচারা ইনসুলিনের কোনো দোষ নাই, সে তার কাজ করছে, সে কোষ পর্যন্ত নিয়ে গেছে, কিন্তু কোষ রিসিভ করতেছে না। এটা আসলে ইনসুলিন রেজিস্ট্যান্ট না হয়ে সেল রেজিস্ট্যান্ট নামটা হলে ভালো হতো। 60 ধরনের যে রোগ এবং বিভিন্ন সমস্যার কারণ এটার জন্য হয়ে থাকে, নেক্সট কোনো একটা ভিডিওতে আমি ব্রেকডাউন করব যে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে এই 60টা রোগ আমাদের হয়ে থাকে। যেমন মেটাবলিক রোগ আছে, যেমন টাইপ 2 ডায়াবেটিস স্থূলতা এর জন্য হয়ে থাকে, প্রি ডায়াবেটিক এর জন্য হয়ে থাকে, হাইপারটেনশন যে প্রেশারের যে সমস্যাগুলো আছে সেটাও এর কারণে হয়ে থাকে, তারপরে মেটাবলিক সিনড্রোম যেটা বলি সেটাও এটার কারণে হয়ে থাকে। হার্টের যত ধরনের যে মেজর প্রবলেমগুলো আছে, হার্ট ডিজিজ মানে আমরা যদি বলি উচ্চ রক্তচাপ বলি, হৃদরোগ, স্ট্রোক, হার্ট ফেইলর, তার রক্তে টিজি বেশি মানে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেশি, এইচডিএল ভালো কোলেস্টেরল লেভেলটা কমে যাওয়ার কারণও কিন্তু এটাই। গাইনির কিছু প্রবলেম আছে, পিসিওএস, অনিয়মিত মাসিক বলি, বন্ধ্যাত্ব বলি, তারপরে হরমোনাল ইমব্যালেন্স বলি, তারপরে লিভারের যত রোগ আছে যেমন ফ্যাটি লিভার বলি, তারপরে লিভার ফাইব্রোসিস বলি, লিভার সিরোসিস বলি, কিডনির যত প্রবলেম আছে, নিউরোলজিক্যাল যতগুলো প্রবলেম আছে, ক্যান্সার রিস্ক ফ্যাক্টরগুলো এটার জন্য দায়ী, স্কিন ডিজিজ এটার জন্য হয়ে থাকে, ঘুমের অসুবিধা, গেটে বাত, পেশিতে ব্যথা, দুর্বলতা, হজমের সমস্যা, ইনফার্টিলিটি। তো তাহলে বোঝেন যে এটার ভয়াবহতা। আমরা এখন আসি ডায়াবেটিস সম্পর্কে মোটামুটি আমরা জেনে ফেলেছি, এখন প্রকারভেদটা জানি। টাইপ 1 ডায়াবেটিস, এই টাইপ 1 ডায়াবেটিস মানেই হলো যখন প্যানক্রিয়াস বা অগ্নাশয় ইনসুলিন তৈরি করতে পারতেছে না। থেরাপি আছে, প্যারামিটার আছে, কিছু মেডিকেশন আছে, এগুলো দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই রিকভারি করা সম্ভব, বা অনেক সময় সম্ভব হয় না, সেটা অন্য ব্যাপার। তবে যখন ইনসুলিন তৈরি হয় না তখন টাইপ 1 ডায়াবেটিস বলে। এটা সাধারণত শিশু, কিশোর বা কম বয়সীদের মধ্যে দেখা যায়, তবে 5 থেকে 10% সাধারণত এই রোগে আক্রান্ত হয়ে থাকে। টাইপ 2 ডায়াবেটিস যখন প্যানক্রিয়াস বা অগ্নাশয় প্রয়োজনের তুলনায় কম ইনসুলিন তৈরি করে, অথবা আর একটা ঘটনা ঘটে যে ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে যে অনেক বড় কথা বলেছি, সেই ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে পড়ে, তখন আসলে এই টাইপ 2 ডায়াবেটিস বলে যে উৎপাদন করতেছে ইনসুলিন ঠিক মতো, কিন্তু এটা কাজ করতেছে না, বা সে কাজ করতেছে বা সেল অ্যাকসেপ্ট করতেছে না। এই যে একটা অবস্থা, এই অবস্থাকেও আসলে টাইপ 2 ডায়াবেটিসের আন্ডারে পড়ে। এই পেশেন্টগুলো সবচেয়ে বেশি 90%, 90 থেকে 95%, অর্থাৎ 90 থেকে 95% এই রোগের আক্রান্ত হয়ে থাকে। এটা সাধারণত বড়দের হয়, 30 বছরের বেশি বয়স্কদের ঝুঁকি থাকে বা এই রোগে আক্রান্ত হয়ে থাকে। তবে আমরা সাধারণত যখন ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে থাকে তখন দেখা যায় ইনসুলিন দিয়ে থাকি, বিভিন্ন ওষুধ দিয়ে থাকি, তবে আমরা গ্লুকোজ শুধু মাপি যে আসলে সুগারের পরিমাণ কম আসে। তবে আমার একটা সাজেশন আছে, সেটা হলো যে আমরা ইনসুলিন সি পেপটাইড টেস্টটা করব, ইনসুলিন কতটুকু তৈরি করে। আমাদের যদি ইনসুলিন ঠিকভাবে তৈরি করে প্যানক্রিয়াস থেকে, তখন আমরা এই টাইপ 2 ডায়াবেটিসকে করার জন্য, তখন কি ইনসুলিন যদি ঠিকমতো তৈরি হয় তখন কি করব, আমাদের কাজ কি, ইনসুলিন তৈরি করতেছে, তখন আমাদের যে সেলে যে ওভারলোড আছে এটা কমাতে হবে। মেটাবলিজম দুইটা, একটা হলো যে কার্বোহাইড্রেট মেটাবলিজম, যেখানে গ্লুকোজ থেকে আমরা এনার্জি পাই, দ্বিতীয়টা হলো ফ্যাট মেটাবলিজম, যেখানে ফ্যাট রূপান্তরিত হয় কিটোন বডি হিসেবে রক্তে আসে এবং সেখান থেকে আমরা এনার্জি পেয়ে থাকি। এবং এক্ষেত্রে আমরা যদি ফ্যাট মেটাবলিজম কিছু দিনের জন্য, 30 দিনের জন্য বা পার্সেন্ট টু পার্সেন্ট ফেরি করে 10 দিনের জন্য, 20 দিনের জন্য, 30 দিনের জন্য আমরা ফ্যাট মেটাবলিজম যদি আসে, মানে কিটোন বডি যদি রক্তে আসে, তখন আসলে খুব বেশি ইনসুলিন নিঃসৃত হতে হয় না। সো ইনসুলিনের ব্যাপার থাকে না, যে আমাদের শরীরে যে এনার্জিগুলো আছে ব্রেন চিনে যায়, তখন এই এনার্জিগুলো হাইট থাকে না, এবং এর কারণে আমরা ওই এনার্জিগুলো খরচ করতে পারি, কোষটা একদম খালি হয়ে যাবে, ওভারলোড থেকে নিউট্রাল পর্যায়ে চলে আসবে, এবং তখন আমরা এই 60টা যে রোগ এখান থেকে মুক্তি পাবো, এবং টাইপ 2 ডায়াবেটিস থেকে মুক্তি পাবো।
যাব, তখন আমরা এই যে মেটাবলিজম, এটা কি আমরা সারা জীবন থাকবে? এইভাবে সারা জীবন থাকবো না। তখন আমরা সুষম খাবার খাবো। সুষম খাবার একটা প্যারামিটার আছে, সেটা আমি আসলে কোন একটা ভিডিওতে বলবো। 3 নম্বর যে টাইপটা আছে সেটা গেস্টেশনাল ডায়াবেটিস। 1 থেকে 3% মানুষের হয়ে থাকে গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। সাধারণত 24 থেকে 28 সপ্তাহের মধ্যে এটা দেখা দেয়। গর্ভকালীন সময়ে হরমোনাল ইমব্যালেন্সের কারণে ইনসুলিনের কার্যকারিতা কমে যায়, এর জন্য রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। সাধারণত ডেলিভারি হওয়ার পর বা বাচ্চা জন্ম দেওয়ার পর এটা সেরে যায়। আরেকটা হচ্ছে আদার স্পেসিফিক টাইপস বা অন্যান্য বিশেষ ধরনের ডায়াবেটিস। এটা 1 থেকে 2% মানুষের, খুব কম মানুষের হয়ে থাকে। একটা আছে যে MODY, ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ দ্য ইয়ং। একটা ব্যাপার আছে যে মেডিসিনের সাইড ইফেক্ট। আমরা যেমন স্টেরয়েড ব্যবহার করে থাকি, কেউ মোটা হওয়ার জন্য ব্যবহার থাকে, কেউ ফর্সা হওয়ার জন্য ব্যবহার থাকে। অতিরিক্ত স্টেরয়েড যখন গ্রহণ করা হয়ে থাকে তখন সাধারণত এই ডায়াবেটিসটা দেখা দিয়ে থাকে। ডায়াবেটিস তো কাদের ক্ষেত্রে হতে পারে, কারা ঝুঁকিতে আছে বা রিস্ক ফ্যাক্টরগুলো কি কি? এখন আমি বলি যে জেনেটিক্স, মানে জেনেটিক্স একটা কারণ। যে কারো যদি বাবা মা ভাই বোন বা উপরের জেনারেশন বলি, দাদা দাদি বা দাদা বা তাদের ক্ষেত্রে হয়ে থাকে, তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। যে বয়স একটা ফ্যাক্টর, যে 40-এর উপর যখন বয়স হয়ে যায় তখন এটার হয়ে থাকে। কারণ কি, আমরা যে পরিমাণ কার্বোহাইড্রেট খাই, যেটা মানে 100% যদি ধরি, আমরা সাধারণত 500-1000 পর্যন্ত খেয়ে থাকি, এবং আমাদের কোষগুলো, সেলগুলো এটা অ্যাডজাস্ট করতে করতে 15 বছর, 20 বছর বা 10 বছর থেকে 20 বছরের মধ্যে তারা টায়ার্ড হয়ে যায়। যখন 40 বছর হয় তারা আসলে হাল ছেড়ে দেয়, তখন আমরা ডায়াবেটিসের ঝুঁকি হয় বা ডায়াবেটিস সাধারণত হয়ে থাকে। আমরা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি যারা কম করে থাকি, যেমন কেউ শুধু একটানা আমরা বসে থাকা বা বসে বসে কাজ করা বা কাজ না করা, অথবা অফিসে 8-10 ঘন্টা কাজ করি কিন্তু আসলে এই 8-10 ঘন্টা কাজ করার পর বাসায় এসে শুয়ে থাকি, বা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি না বা ব্যায়াম করি না বা কোনো কায়িক শ্রম করি না, তাদের ক্ষেত্রে সাধারণত এই ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা থাকে। তারপরে ফুড হ্যাবিট, খাদ্যাভ্যাস নিয়ে একটু কথা বলেইছি। আমরা সুষম খাবারটা খাই না। আমরা যদি কার্বোহাইড্রেট এবং এই যে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড বা যত আমরা ভাত, বিরিয়ানি বা এইগুলা শুধু কার্বোহাইড্রেট যেন রাজত্ব সারা পৃথিবীতে চলছে, হ্যাঁ, প্রসেস ফুড, জিএমও ফুড ইত্যাদি যখন আমরা বেশি খাই, যখন আমরা প্যারামিটারটা বুঝি না, যদি ছোট কাল থেকে আমাদের বোঝানো হচ্ছে সুষম খাবার খাও, হ্যাঁ, এই প্যারামিটার খাও, তোমরা ফ্যাট কতটুকু নিতে হবে, কার্বোহাইড্রেট কতটুকু নিতে হবে, প্রোটিন কতটুকু নিতে হবে, ভিটামিন কতটুকু নিতে হবে, হ্যাঁ, সেগুলো আসলে আমরা মানি না। এজন্য আমাদের এই প্রবলেমগুলো হয়ে থাকে সাধারণত। হাই ব্লাড প্রেশার থাকলে সাধারণত এটারও ঝুঁকি, মানে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা থাকে। তারপরে নিয়মিত ঘুম না হলে, দুশ্চিন্তা করলে, টেনশন করলে, স্ট্রেস থাকলে, অতিরিক্ত চিন্তা করলে, তারপর হলো ক্রনিক স্ট্রেস হলে, তখন এই প্রবলেমগুলো দেখা দিতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে, যারা 3-4 বার চা খায় বা কফি খায় এবং চার সাথে দুধ মিশাচ্ছে এবং এর সাথে চিনি মিশাচ্ছে, এক্ষেত্রে এই যেগুলো হয়ে থাকে। তারপর যারা প্রায় ফাস্ট ফুড খাচ্ছে, ঝাল মশলা খাবার খান, যারা দিনে 6 ঘন্টার চেয়ে কম ঘুমান, এটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে তারা আছেন। তো আমরা এখন কথা বলবো যে আসলে এই থেকে পরিত্রাণের, মানে সহজ খুব, এই যে ভয়াবহতা, এই যে এত ডেঞ্জারাস একটা ওষুধ, এখান থেকে বের হওয়ার উপায় নাই? খুব সহজে বের হওয়া যায়, কারণ এটা মেডিকেশন জনিত রোগ না, এটা লাইফস্টাইল জনিত রোগ। আমরা লাইফস্টাইল যদি মেনটেন করতে পারি তাহলে খুব সহজে এখান থেকে বের হতে পারবো। যেমন টাইপ 1 ডায়াবেটিস যাদের হয়, তাদের কি ইনসুলিন তৈরি হয় না? আমরা প্যানক্রিয়াসের কিছু ডিজিজ আছে, সেগুলো বা প্যারামিটার আছে, সেগুলো যদি আমরা ট্রিটমেন্ট করবো, প্যারামিটার হবো, থেরাপি দিব, এটা ঠিক হয়ে যাবে। এবং যতদিন ঠিক না হয় ততদিন আমাদের ইনসুলিন দিতে হবে, এটা একটা ব্যাপার আছে। তারপরে টাইপ 2 ডায়াবেটিস বা যদি রেজিস্ট্যান্ট হয়, ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়, তখন আমরা কি করব? ইনসুলিন রেজিস্ট্যান্ট তো ইনসুলিন দোষ না, ইনসুলিন তো ঠিকই আছে, তো ইনসুলিন তো আমরা বাইরে থেকে দিতে হবে না। আমরা এই জন্য সবার কাছে একটা অনুরোধ, যে যখন ডাক্তারের কাছে যাবেন, যখন বলবেন ইনসুলিন দিতে হবে, তখন বলবেন যে আমাদের টাইপ 1 না টাইপ 2 ডায়াবেটিস আপনি কিভাবে আইডেন্টিফাই করলেন? আমার কি টাইপ 2 ডায়াবেটিস না টাইপ 1? টাইপ 1 আর টাইপ 2 হলে আপনি কিভাবে আইডেন্টিফাই করলেন যে আসলে টাইপ 1 বা টাইপ 2? তখন বলবেন যে আমাদের এই যে টেস্ট দেন, ইনসুলিন আছে উৎপাদন কতটুকু হচ্ছে, এটা টেস্ট দিবেন, সিপ্যাপটেড টেস্ট দিবেন, এবং যখন এই টেস্টের মাধ্যমে, সিপ্যাপটেড টেস্টের মাধ্যমে আমরা কতটুকু ইনসুলিন তৈরি হচ্ছে বা ইনসুলিন তৈরি হচ্ছে না, এর মাধ্যমে যদি আমাদের আইডেন্টিফাই হয় যে ইনসুলিন তৈরি হচ্ছে না এবং অথবা প্রয়োজনের তুলনায় কম তৈরি হচ্ছে, তখন ইনসুলিন দেওয়া যেতে পারে, অথবা থেরাপি নেওয়া যেতে পারে, অথবা মেডিকেশন ইউজ করা যেতে পারে। আর যদি যথেষ্ট পরিমাণ ইনসুলিন তৈরি হয় এবং ইনসুলিন অনেক তৈরি হচ্ছে, তখন আমরা কি করব? তখন আমাদের চিন্তা করতে হবে আমাদের সেলের সমস্যা, আমাদের কোষের সমস্যা, এবং আমরা যে ব্যাড হ্যাবিট আমরা মেনটেন করি নাই, আমরা ঘুমাই নাই, আমরা ঠিকমতো ঘুমাই নাই, আমরা ঠিকমতো খাবার খাই নাই, উল্টাপাল্টা খাবার খেয়েছি, অনেক বেশি খাবার খেয়েছি, কায়িক শ্রম করি নাই, আমরা ব্যায়াম করি নাই, বা হলো যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি নাই, সেগুলো করব। এবং যে ডাক্তারের পরামর্শ নিয়ে, ডাক্তারের তত্ত্বাবধানে
তত্ত্বাবধানে আমরা কোষ খালি করার ব্যবস্থা করব, আমরা ফাস্টিং করব, আমরা রোজা রাখবো। যে প্যারামিটারগুলো আছে যে ওজন নিয়ন্ত্রণে রাখা, যে প্যারামিটারগুলো যে বললাম, এই প্যারামিটারগুলো মেনটেন যদি করেন তাহলে ওজন নিয়ন্ত্রণ থাকবে এবং আপনার ডায়াবেটিস হবে না। আর নিয়মিত ব্যায়াম করতে হবে, অন্তত 30 মিনিট টানা হাঁটেন, স্বাভাবিকের চেয়ে একটু জোরে হাঁটবেন, স্বাভাবিকের পরিমাণ না, একটু জোরে হাঁটবেন এবং সপ্তাহে 5 দিন এমনভাবে হাঁটবেন যেন ঘাম ঝরে। 6 থেকে 8 ঘন্টা ভালো এবং ডিপ স্লিপ, এবং কি সেটা রাতে হতে হবে, এবং রাতে মানে 12টার আগে ঘুমাতে হবে, 12টার আগে ঘুমাতে হবে, 10টার সময় ঘুমাতে খুব ভালো। তারপর অনেক আছে, স্ট্রেস কমাতে হবে। স্ট্রেস কিভাবে কমাবেন? মানসিক চাপ ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। হ্যাঁ, আমাকে রিল্যাক্স থাকতে হবে কি আমরা ঘুমাইতে হবে, মেডিটেশনের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে, খাদ্যাভ্যাসের মাধ্যমে এই রিল্যাক্সেশনটা চলে আসে। তারপরে ধূমপান বা অ্যালকোহল, হ্যাঁ মানে ধূমপান বা অ্যালকোহল এগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে, হৃদরোগের ঝুঁকি বাড়ায়। যদি আমরা স্থূলতা কমাতে চাই, ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে চাই, তখন ইনসুলিনের পরিমাণ কমাতে হবে। তাহলে শরীরের ফাংশন করাতে পারবো না, লিভার ফাংশন করাতে পারবো না, বা শরীরের অ্যাক্টিভিটি করাতে পারবো না। সেক্ষেত্রে আমাদের যদি ইনসুলিন, আমরা কোন খাবার খেলে ইনসুলিন বাড়ে এটা কি আমরা জানি? যেমন কার্বোহাইড্রেট খেলে 100% বাড়ে, প্রোটিন খেলে 50% ইনসুলিন রিলিজ হয়। এবং ফ্যাটের ক্ষেত্রে হয়তো বা ইনসুলিন রিলিজে হয় না, সর্বোচ্চ 2 থেকে 2.5% ইনসুলিন রিলিজ হলেও হতে পারে, এরকম আর কি। সো এটা একটা চিন্তার বিষয়। আবার প্রোটিন যদি আবার কার্বোহাইড্রেটের সাথে আমরা ইনটেক করি, 150% পর্যন্ত বেড়ে যায়, অ্যানাবলিক হরমোন কিন্তু বেড়ে যাচ্ছে। এটা আমাদের অ্যানাবলিক হরমোনটা কমাতে হবে। এটা হলো আবার বৃদ্ধি করতেছে আমাদের এই এনার্জিগুলো, তখন সেলে নিয়ে যাচ্ছে, জোর করে ঢোকা যায়, পেট মোটা হয়ে যাচ্ছে, স্ট্রাকচার একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, মাসেল ফ্যাট দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে, হ্যাঁ লিভারে ফ্যাট দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে, শরীরের সমস্ত জায়গায় ফ্যাট হিসেবে সেগুলোকে জমা রাখতেছে। প্রাপ্তবয়স্ক ব্যক্তি দৈনিক 2000 কিলোক্যালোরির প্রয়োজন হয়, কিন্তু আমরা যে পরিমাণে খাই, আমরা যে পরিমাণে ইনটেক করতেছি, এমনও আছে 5-7 হাজার পরিমাণ আমরা ইনটেক করতেছি, বাকিগুলো তো আমাদের শরীরে জমা হচ্ছে রে ভাই, আমাদের জমা হচ্ছে, এগুলো তো বার্ন করতে হবে। এগুলো যদি আমরা মেনটেন করি তাহলে ডায়াবেটিসকে যাতে করে পাঠানো সম্ভব। আজ এতটুকুই ডায়াবেটিস সম্পর্কে ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু সুন্দর সুন্দর হেলথ রিলেটেড কন্টেন্ট এখান থেকে পাওয়া যাচ্ছে, তাহলে একটা তো সাবস্ক্রাইব করাই যায়। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।